ধর্ষণ চেষ্টা, সালিশে কান ধরে উঠবস, অতঃপর মৃত মুরগি নিয়ে থানায় হাজির বৃদ্ধা, বিচার চাইলেন আল্লাহর কাছে। নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, বগুড়ার ৭ আসনে প্রার্থী ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, ১৪ বছর আগেই শির মনে দাগ কেটেছিলেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণ চেষ্টা, সালিশে কান ধরে উঠবস, অতঃপর চট্টগ্রামের সাতকানিয়ায় নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে কান ধরে উঠবাস করানো হয়। এতেও পার পেলেন না অভিযুক্ত। ঘটনা জানাজানির পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বাক প্রতিবন্ধী ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন আজিজ। ধস্তাধস্তির শব্দ পেয়ে ওই নারীর ভাই ও আশপাশের লোকজন এসে তাকে হাতে নাতে ধরে মারধর করেন। এক পর্যায়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যান আজিজ। ঘটনার পরদিন এলাকার মাতবররা সালিশ বৈঠকে আজিজকে ১০ বার কান ধরে উঠবাস করিয়ে বিচার করেন। এছাড়া তাকে ২০,০০০ টাকা জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার করা হয়। পরে বিচারের সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে। এরপর সাতকানিয়া থানা পুলিশ আজিজকে গ্রেপ্তার করে। স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় ওই নারীর ভাই অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মৃত মুরগি নিয়ে থানায় হাজির বৃদ্ধা, বিচার চাইলেন আল্লাহর কাছে। মৃত মুরগি নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির হলেন রশিদা বেগম নামে এক নারী। বিকেলে ৫টি মৃত মুরগি নিয়ে সদর থানায় আসেন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন রশিদা বেগম। তার বাড়ি লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। কান্না জড়িত কণ্ঠে ওই নারী জানান, তিনি পরম যত্নে ৪টি মুরগি লালন পালন করছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দেন। পরে বাড়ির পাশের একজনকে দেখে রাখতে বলে কাজে বেরিয়ে যান। ফিরে এসে দেখতে পান তার ১১টি মুরগি মৃত অবস্থায় পড়ে আছে। তার বিশ্বাস, কেউ শত্রুতা করে বা ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করে বা অন্য কোনো উপায়ে তার মুরগিগুলোকে মেরে ফেলেছে। তিনি বলেন, ভিক্ষা করে এই মুরগিগুলো কিনেছি, কিন্তু কে এই মুরগিগুলো মেরে ফেলেছে বুঝতে পারছি না। আমার এই মুরগি কয়টাই ছিল সম্বল, ডিম বিক্রি করতাম, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল। কারা আমার এমন সর্বনাশ করলো? আমি গরিব মানুষ, কার কি ক্ষতি করেছি? আমি এর সঠিক বিচার চাই। তাই ১১টি মুরগির মধ্যে ৫টি নিয়েই থানায় এসেছি প্রমাণ দেখাতে। লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল নবী জানান, ঘটনাটি কষ্টকর। একজন নারী তার ৫টি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন। আমরা তার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। তবে তিনি মুরগি নিয়ে এসে কোনো লিখিত অভিযোগ থানায় করেননি, শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে চলে গেছেন। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগকারী নারীর সন্দেহ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে মৃত মুরগিগুলোর ময়নাতদন্তের জন্য পশু সম্পদ বিভাগে পাঠানোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তদন্তে কারো দায় প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, বগুড়ার ৭ আসনে প্রার্থী ঘোষণা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বগুড়ার ৭টি আসনে প্রার্থী চূড়ান্ত ও তাদের নাম ঘোষণা দিয়েছে দলটি। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া নির্বাচন হলে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। সুতরাং প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন দিতে হবে। তিনি বলেন, যারা জামায়াত শিবিরের দিকে চোখ রাঙানোর চেষ্টা করেছেন তারা সাবধান হয়ে যান। এই দেশ কারো বাপের কিংবা কারো পারিবারিক সম্পত্তি নয়। এই দেশ ১৮ কোটি মানুষের, আর দেশের মানুষ যাদেরকে চাইবে তারাই দেশ শাসন করবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, যারা সংস্কার না করে নির্বাচন দাবি করছেন তারা মূলত শেখ হাসিনা দুঃশাসনকে ফিরিয়ে আনতে চান। যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাতে রাস্তায় নামার সাহস পায়নি, তারা আজ ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন। সরকারের ভেতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসররা সক্রিয় উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম বলেন, পলাতক নেত্রীর কথায় অনেকে উকিঝুঁকি মারছেন। যতই উকিঝুঁকি মারেন লাভ নেই, আর যত উকিঝুঁকি মারবেন বিপদ ততই বাড়বে। গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসররা কেবল ফাঁসির আসামি হিসেবে দেশে ফিরবেন। যারা জামায়াতের নিরপরাধ শীর্ষ নেতাদের হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। ১৪ বছর আগে শির মনে দাগ কেটেছিল ডক্টর ইউনূস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন চিন্তাভাবনা কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাম্প্রতিক চীন সফরের সময় বেইজিং এ চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনার ৩-০ তত্ত্ব কিছুটা পড়েছি। এখন আমি আপনার কাছে জানতে চাই, এই প্রস্তাবে ৩-০ তত্ত্ব এবং শি জিনপিং এর প্রস্তাবিত আধুনিকীকরণ তত্ত্বের মধ্যে কোনো মিল আছে কিনা। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, অনেক সামঞ্জস্য আছে, বিষয়গুলো তো একই, তবে ভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু একই লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা টেনে হিস্টে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পরিশ্রম এতে সার্থক হচ্ছে না। কাজেই মেরামতি কাজে না গিয়ে সুন্দর করে আবার কাঠামোটি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চিন্তার কাঠামো গড়াই ছিল ৩-০ মূল কথা। পরিষ্কারভাবে বলা আমরা কি চাই। এ সময় প্রশ্নকর্তা বলেন, এই তত্ত্ব বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের পৃথিবী সুন্দর হবে না, কিন্তু বেঁচে থাকবে যাবে। বর্তমান যে পৃথিবী, যে সভ্যতা কাঠামোতে আমরা আছি, এই কাঠামোতে পৃথিবীর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটা একটি আত্মহননকারী একটা সভ্যতা। কাজেই আত্মহনন থেকে রক্ষা করে একটি সুন্দর সভ্যতার দিকে নিয়ে যেতে হলে বিশ্বকে প্রথমে এই অবস্থা থেকে সরিয়ে আনতে হবে। প্রশ্নকর্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চীন সফর করার ফলে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বহু কাজ একসঙ্গে হচ্ছে। যেমন আমার বন্ধু প্রফেসর ডু বহুদিন থেকে এগুলোর থেকে উৎসাহ নিয়েছেন। তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের প্রধান পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে, বাংলাদেশে আসলে এটা বোঝার জন্য। এরপর সারা চীনের বিভিন্ন জায়গায় তার এই কর্মসূচি প্রচার করেছেন। তার মাধ্যমে মাইক্রো ক্রেডিট অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। অনেকে এটার অনুকরণ করেছে, যার ফলে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। তারা বাৎসরিক সম্মেলন করে নানা উৎসব করে। এগুলো আবার মনে পড়ে গেল উনাকে দেখে। তিনি বলেন, আরো অনেক বন্ধু বান্ধব যারা ছিলেন তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। এই পরিবর্তনটা তার নজরে পড়েছে। আগে ছিলাম নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে কি বিপদে পড়লাম তা বুঝতে চাচ্ছেন না। কি হবে কেমন হবে, তবে সর্বাত্মকভাবে যেটা হলো, ভীষণ রকমের একটা সমর্থন পেলাম সবার কাছ থেকে, বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে। তাদের সমর্থন একবারে সীমাহীন সমর্থন। কাজেই এটা আমাদেরকে একটা আনন্দ দেয়। এরকম পরিস্থিতিতে চীনের সমর্থন পাওয়া, সহযোগিতা পাওয়া খুবই দরকারি। কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। প্রশ্নকর্তা বলেন, এবছর চীন সফরে এসে যেই ভাষণ দিয়েছেন তাতে চীনা দর্শক এবং অন্যান্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন। এর জবাবে অধ্যাপক ইউনূস বলেন, খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটেছে বলে মনে হয়। কারণ উচ্চতর স্থানে আসীন এমন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী অনেক প্রশংসা করেন। বিশেষ করে ৩-০ কথাটা বললাম। আমি মনে করেছিলাম এগুলো বোধহয় উনি বুঝতে পারবেন না, কিন্তু উনি এসে বললেন ওনার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তরুণদের মনের মধ্যে যে এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছো, এটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। আমি চিন্তা করে দেখব কিভাবে এটাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তিনি বলেন, আমি বক্তৃতা দেওয়ার পর অনেকেই কথা বলতে এসেছিল। আমার পাশে যিনি বসেছিলেন তিনি উচ্চ কণ্ঠে প্রশংসা করলেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে মানুষের মনে দাগ কাটতে পেরেছি, এটা দেখে আমি খুবই খুশি হয়েছি। এ সময় প্রশ্নকর্তা অধ্যাপক ইউনূসের কাছে জানতে চান, চীনের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আলাপ আলোচনা কেমন হয়েছে। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, খুবই ভালো হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং মনে করতে পেরেছে যে তার সঙ্গে আমার 2009 সালে দেখা হয়েছিল। তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমি তারই আহ্বানে তার অফিসে সাক্ষাৎ করেছিলাম। সেখানে আমাদের মধ্যে মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল, সেটার কথা তিনি উল্লেখ করেছেন। আলোচনা তার মনে দাগ কেটেছিল, তিনি সেটাও বলবেন। উনি ফুজিয়ান প্রভিন্স এর একজন গভর্নর ছিলেন। সে সময় তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তিনি সেসবের কথাও আমাকে বলেছেন এবং এই মাইক্রো ক্রেডিটের চিন্তা তার খুব মনে ধরেছে, সেটাও তিনি উল্লেখ করেছেন। গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা দারিদ্র্য মোচনে কি কি উপায় হতে পারে এবং তার মধ্যে এটাও একটি উপায় হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। সেজন্য সেটা তার খুব মনে ধরেছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমাদের আলোচনা খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা কি কি করতে পারি সেটা তার কাছে আমরা তুলে ধরেছি। এক্ষেত্রে আমাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন লাগবে। তিনি সমর্থন দিতে আগ্রহী হয়েছেন। তিনি বলেছেন যে আপনাদের যা লাগে আমরা সেটা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দিতে। এ সময় অধ্যাপক ইউনূসের প্রশ্ন করা হয়, 2025 সাল হলো চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী। এবছর উপলক্ষে এই দুই দেশের সম্পর্ক গভীরতর করার জন্য অন্তর্বর্তী সরকার কোন উদ্যোগ গ্রহণ করেছেন কিনা। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, আমরা সবসময় চেষ্টা করব দুই দেশের সম্পর্ক গভীর হোক। এই উপলক্ষে আমরা আরো বেশি সচেষ্ট হব এবং সে কারণেই এখানে আসা। চীনের সব
নেতা যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করা, এটা আমরা করতে পেরেছি এবং আমরা মনে করি যে আমাদের কথাগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদের কাছে তারা আমাদের সমর্থন করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।